আজ আমরা কম্পিউটার সায়েন্সের অন্যতম ক্লাসিক এবং অপরিহার্য একটি ডেটা স্ট্রাকচার নিয়ে ডিপ ডাইভ করব স্ট্যাক। যারা কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি রীতিমতো একটা গেম চেঞ্জার হতে পারে। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আচ্ছা, শুরুতেই একটা সাধারণ ব্যাপার একটু চিন্তা করা যাক। আমরা যখন ব্রাউজারে একের পর এক ওয়েব পেজ ভিজিট করি আর তারপর হুট করে ব্যাক বাটনে ক্লিক করি, ব্রাউজার ঠিক কিভাবে মনে রাখে যে আগের পেজটা কোনটা ছিল? এই যে দৈনন্দিন একটা চমৎকার অভিজ্ঞতা, এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট অ্যালগোরিদম নীরবে কাজ করে যাচ্ছে। আর এই পুরো ম্যাজিকটার পেছনে রয়েছে খুব সিম্পল একটা নীতি, যাকে আমরা বলি লাইফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। নাম শুনেই বোঝা যাচ্ছে যে জিনিসটা সবার শেষে আসবে, তাকেই সবার আগে বের করে দেওয়া হবে। বিষয়টা অনেকটা বিয়েবাড়িতে সাজিয়ে রাখা প্লেটের স্তূপের মতো। সবার শেষে যে প্লেটটা একদম ওপরে রাখা হয়, নেওয়ার সময় কিন্তু সেই প্লেটটাই সবার আগে টানা হয়, তাই না? আজকের এই সেশনে আমরা মূলত যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি তা হল লাইফো নীতির বেসিক, স্ট্যাকের কোর অপারেশন, কিছু রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, স্ট্যাক ব্যবহারের দারুণ সব ক্লু এবং সবশেষে মনোটনিক স্ট্যাকের মতো একটু অ্যাডভান্স টপিক। ১ নম্বর সেকশন, লাইফো নীতির ব্যাখ্যা। চলুন থিওরিটা একটু ক্লিয়ার করে নিই। মূলত স্ট্যাক হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যা একদম অক্ষরে অক্ষরে এই LIFO নীতি মেনে চলে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ডেটা ঢোকা বা বের হওয়ার রাস্তা একটাই, আর সেটা হলো স্ট্যাকের একদম ওপরের অংশ বা টপ। নিচ থেকে বা মাঝখান থেকে কোনো ডেটা টেনে বের করার কোনো সুযোগই এখানে নেই। এবার ২ নম্বর সেকশন, স্ট্যাকের মূল অপারেশন। চলুন দেখি আমাদের কোডিং টুলকিটে এটা কিভাবে কাজ করে। স্ট্যাক নিয়ে কাজ করতে গেলে মূলত 4টা বেসিক কমান্ড আমাদের হাতে থাকে। পুশ দিয়ে আমরা স্ট্যাকের একদম ওপরে একটা ডেটা রাখি। পপ দিয়ে ওপরের ডেটাটা সরিয়ে ফেলি, আর যদি ডেটা না সরিয়ে শুধু দেখতে চাই যে ওপরে কি আছে, তখন ব্যবহার করি পিক বা টপ। সবশেষে ইজ এমটি দিয়ে চেক করে নেওয়া যায় যে স্ট্যাকটা আদৌ খালি কিনা। এই সিম্পল কমান্ডগুলোই কিন্তু বড় বড় লজিকের মূল ভিত্তি। সবচেয়ে দারুণ বিষয় কি জানেন? এই যে পুশ আর পপ অপারেশন, এদের টাইম কমপ্লেক্সিটি হলো জাস্ট বিগ ও অফ 1। মানে স্ট্যাকে লাখ লাখ ডেটা থাকলেও ওপর থেকে একটা ডেটা রাখতে বা সরাতে সবসময় একদম কনস্ট্যান্ট বা একই সময় লাগবে। এটা আক্ষরিক অর্থেই সুপার ফাস্ট। গতির পাশাপাশি মেমোরির দিক থেকেও স্ট্যাক কিন্তু দারুণ সাশ্রয়ী, কারণ এখানে শুধু দরকারি জিনিসগুলোই একটা নির্দিষ্ট নিয়মে জমা থাকে। এই দুর্দান্ত স্পিড আর মেমোরি এফিসিয়েন্সির কারণেই ম্যানুয়াল কল স্ট্যাক বা রিকারশন কন্ট্রোল করার মতো জটিল কাজে স্ট্যাক এতটা পপুলার। এবার আসা যাক ৩ নম্বর সেকশনে, বাস্তব জীবনে স্ট্যাকের প্রয়োগ। থিওরি তো অনেক হলো, এবার চলুন এর আসল ম্যাজিক দেখি। দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত এমন সব টুল ব্যবহার করি যা মূলত এই স্ট্যাকের ওপর দাঁড়িয়ে আছে। এই যেমন ব্রাউজারের ব্যাক বাটন, টেক্সট এডিটরে ভুল করে কিছু ডিলিট করার পর সেই লাইফ সেভিং আনডু বাটন, কিংবা কোনো স্ট্রিং উল্টে দেওয়া। এই সবই আসলে ওই পোশ আর পপেরই খেলা। এমনকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে কল স্ট্যাক ব্যবহার করে, সেটাও কিন্তু এই একই লজিকে চলে। এবার ইন্টারভিউর একটা খুব কমন আর ক্লাসিক প্রবলেম দেখি, ভ্যালিড প্যারেন্থেসিস। লজিকটা খুব সিম্পল। স্ট্রিংটা ধরে এগোতে হবে, ওপেনিং ব্র্যাকেট পেলেই তার ক্লোজিং জোড়াটা স্ট্যাকে পুশ করতে হবে। আর যখনই স্ট্রিংয়ে কোনো ক্লোজিং ব্র্যাকেট পাওয়া যাবে, সাথে সাথে চেক করতে হবে সেটা স্ট্যাকের একদম ওপরের ব্র্যাকেটের সাথে মেলে কিনা। মিলে গেলে পপ করে দিন, আর যদি না মেলে বা স্ট্যাক যদি খালি থাকে, তার মানে ব্যালেন্স ঠিক নেই, সোজা ফলস রিটার্ন করে দিন। খুব ইজি, তাই না? ৪ নম্বর সেকশন, স্ট্যাক ব্যবহারের সূত্র। ইন্টারভিউতে প্রবলেম দেখে চেনার উপায়টা এবার জেনে নেওয়া যাক। এই ছকটা বলতে গেলে রীতিমতো একটা চিটশিট। প্রবলেমের স্টেটমেন্টে যদি দেখেন নেস্টেড স্ট্রাকচার, আনডু, ব্যাকট্র্যাক বা আগের স্টেটের মতো কথা বলা আছে, চোখ বন্ধ করে বুঝে নেবেন এটা স্ট্যাকের প্রবলেম। আর যদি নেক্সট গ্রেটার বা নেক্সট স্মলার এলিমেন্ট বের করতে বলে, তখন আমাদের লাগবে মনোটোনিক স্ট্যাক। এই কিওয়ার্ডগুলো মাথায় রাখলে ইন্টারভিউয়ের অর্ধেক টেনশন ওখানেই শেষ। চলুন আরেকটা প্র্যাকটিক্যাল সিনারিও দেখি, ইউনিক্স পাথ সিম্পলিফাই করা। এখানে পাথটাকে স্ল্যাশ দিয়ে ভাগ করার পর ডাবল ডট পাওয়া মানেই হলো এটা একটা ট্রিগার, সিগন্যাল দিচ্ছে যে ভাই এক ধাপ পেছনে যাও, মানে স্ট্যাক থেকে আগের ডিরেক্টরিটা পপ করো। আর অন্য কোনো সাধারণ নাম পেলে সেটাকে সোজা স্ট্যাকে পুশ করে দাও। একদম সিম্পল লজিক। এবার ৫ নম্বর সেকশন, মনোটোনিক স্ট্যাক আয়ত্ত করা। চলুন বেসিক থেকে এবার একটু অ্যাডভান্সড লেভেলে যাওয়া যাক। ক্লাসিক স্ট্যাক তো আমরা বুঝলাম, যেখানে নেস্টেড স্ট্রাকচার বা ব্যাকট্র্যাকিংয়ের কাজ থাকে। কিন্তু মনোটনিক স্ট্যাক জিনিসটা একটু আলাদা আর বেশ কড়া।
এটি এমন একটা স্ট্যাক যা নিজের ভেতরের ডেটাগুলোকে সবসময় একটা নির্দিষ্ট ক্রমে সাজিয়ে রাখে, হয় ছোট থেকে বড়, নয়তো বড় থেকে ছোট। কখন নর্মাল স্ট্যাক ছেড়ে মনোটনিক স্ট্যাক ধরবেন, এটা বোঝাটাই আসল গেম। এখন এই ক্রমটা কেমন হবে তা নির্ভর করে আমাদের কি দরকার তার উপর। যদি আমাদের নেক্সট গ্রেটার এলিমেন্ট বা পরবর্তী বড় সংখ্যা খুঁজতে হয়, তাহলে আমরা ডিক্রিজিং স্ট্যাক বা বড় থেকে ছোট ক্রম ব্যবহার করব। আর যদি নেক্সট স্মলার এলিমেন্ট খুঁজতে হয়, তাহলে ঠিক উল্টো, ইনক্রিজিং স্ট্যাক বা ছোট থেকে বড় ক্রম। ধরুন আমরা বিগো অফ টাইমের নেক্সট গ্রেটার এলিমেন্ট বের করতে চাই। আমরা অ্যারে ধরে এগোব। যদি দেখি বর্তমান সংখ্যাটা স্ট্যাকের উপরের সংখ্যার চেয়ে বড়, তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত বড় সংখ্যা পেয়ে গেছি। তখন স্ট্যাক থেকে ওই ছোট সংখ্যাটা পপ করে নতুন বড় সংখ্যাটাকে ম্যাপ করে দেব। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, পুরো অ্যারেটা মাত্র একবার ঘুরে এসে এই লজিকটা কাজ শেষ করে ফেলে। টাইম কমপ্লেক্সিটি এক ধাক্কায় একদম কমে আসে। তো আজ আমরা স্ট্যাকের একেবারে বেসিক থেকে শুরু করে মনোটনিক স্ট্যাকের মতো চমৎকার কিছু কনসেপ্ট কভার করলাম। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা সিম্পল মেমোরি সাশ্রয়ী স্ট্যাক দিয়ে আমরা ম্যানুয়ালি রিকার্শনের মতো জটিল জিনিস অনুকরণ করতে পারি, তাহলে শুধু এই লাইফো নীতি ব্যবহার করে আর কি অসম্ভব ব্যাকট্র্যাকিং সমস্যা সমাধান করা যেতে পারে। একটু ভেবে দেখবেন, এই ম্যানুয়াল স্ট্যাক ম্যানিপুলেশনের ক্ষমতা আসলেই অসীম। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।